আপনি কি কল্পনা করতে পারেন এক সময় যে ব্রিটেন পুরো বিশ্ব শাসন করত, সেই ব্রিটেন আজ নিজের অর্থনীতির চেয়েও বেশি ঋণগ্রস্ত। 2026 সালের জুন পর্যন্ত তাদের জাতীয় ঋণ প্রায় 3 ট্রিলিয়ন পাউন্ড। সংখ্যাটা শুনে মাথা ঘুরে যেতে পারে, কিন্তু বুঝুন, ঋণটা এত বড় যে ব্রিটেনকে প্রতি বছর 100 বিলিয়ন পাউন্ড দিতে হচ্ছে শুধুমাত্র সুদ হিসেবে। এটা তাদের সেনাবাহিনীর বাজেটের চেয়েও বেশি। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা সাম্রাজ্য ঋণের ফাঁদে আটকে যায়, আর কেন ব্রিটেন এই ঋণের বোঝা আমাদের সবার জন্য একটা সতর্কতা হিসেবে কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্রশ্ন করি, যখন আপনি ক্রেডিট কার্ডের মধ্যে বেশি খরচ করেন তখন কি হয়? সুদ বাড়ে, চাপ বাড়ে, তাই না? দেশের ক্ষেত্রেও সেটা সত্য। আমরা একে বলবো ঋণের ফাঁদ। ব্রিটেনের সমস্যা হলো তারা দশকের পর দশক ধরে বেশি খরচ করে চলেছে, কিন্তু সেই সাথে তাদের আয় বাড়ছে না। 2008 সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের কথা আমরা প্রায় সকলেই হয়তো জানি, এবং এই অর্থনৈতিক সংকট ব্রিটেনকে খুব বাজেভাবে ধাক্কা মারে। এবং 2008 সালের অর্থনৈতিক সংকট ব্রিটেনের জন্য এত বাজে ছিল যে ব্রিটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এত খারাপ হয়নি। বেকারত্ব সে সময় ব্রিটেনের মধ্যে ছিল 8%-এর উপরে, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আজ পর্যন্ত ঠিক হয়নি। একের পর এক কোম্পানি বন্ধ হয়ে যায় এবং হাউজিং মার্কেট ধ্বংস হয়ে যায়। 2008 সালে অর্থনৈতিক সংকটের পর থেকে তাদের অর্থনীতি প্রায় থেমে যায়, আর এখন 2026 সালে তাদের ঋণ জিডিপি অনুপাত 94%, মানে পুরো অর্থনীতিটাই ঋণের সমান। এবং আপনারা জানলে অবাক হবেন যে প্রতি মিনিটে ব্রিটেনের ঋণ 4000 পাউন্ড করে বাড়ছে। কিন্তু এখানেই আসল কথা শুরু হয়। ঋণ বড় হলেই সমস্যা নয়, সমস্যা হলো এই ঋণ পরিশোধ করার ক্ষমতা তাদের কমছে। আপনি এখন ভাবছেন এত বড় দেশ, এত উন্নত, কিভাবে এমন হলো? চলুন একটু পিছনে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন ভেবেছিল রাষ্ট্রই সব করবে। ব্যাংক, কারখানা, মানুষের চিকিৎসা, শিক্ষা, পেনশন সব ফ্রি বা সাবসিডি দেওয়া হলো। উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু একটা সমস্যা হলো, রাষ্ট্র যখন সব করে তখন উদ্ভাবনা মরে যায়, কারখানাগুলো আধুনিকায়ন হয়নি, এবং ট্রেড ইউনিয়নগুলো এত শক্তিশালী হয়ে যায় যে একটি কারখানা বন্ধ করা অসম্ভব হয়ে পড়লো। 1970-এর দশকে মুদ্রাস্ফীতি আকাশ ছিল, মানুষের জীবনযাত্রার খরচ হয়ে গেল দ্বিগুণ। কিন্তু সবচেয়ে খারাপ সময়টা ছিল 1978 থেকে 1969 সালে, যাকে বলা হয় উইন্টার অফ ডিসকন্টেন্ট বা অসামঞ্জস্যের শীত। পর্যন্ত রাস্তায় পড়ে থাকতো এবং দেশটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এই ভুলের খেসারত ব্রিটেন আজও দিচ্ছে। যখন একবার রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে মানুষ, তখন সেটা কমানো অসম্ভব হয়ে যায়। তারপর এলেন মার্গারেট থেচার। 1980-র দশকে তিনি সব বিক্রি করে দিলেন, কারখানা, বাড়ি, ব্যাংক সব। মার্কেটকে ছেড়ে দিলেন, মুদ্রাস্ফীতি কমলো, ইউনিয়নের ক্ষমতা ভেঙে গেল, কিন্তু এর দাম চুকাতে হলো। উত্তর ইংল্যান্ডের কারখানাগুলো বন্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ চাকরি হারালো, বৈষম্য বাড়লো, এবং লন্ডন ধনী হলো, কিন্তু অন্য অন্য অঞ্চল দরিদ্র হয়ে গেল। তবে এর সবচেয়ে বাজে প্রভাব পড়ে উত্তর ইংল্যান্ডের মধ্যে। এরপর আসলো আরেকটা বড় পরিবর্তন, 2008 সালের বিশ্ব অর্থনৈতিক সংকট। ব্রিটেনের ব্যাংকিং সেক্টর প্রায় ভেঙে যায়। সরকার ব্যাংকগুলোকে বাঁচাতে হাজার হাজার কোটি পাউন্ড ঢাললো, কিন্তু তারপর কি হলো? সরকার বলল ঋণ কমাতে হবে। শুরু হলো কঠোর পরিশ্রম। হাসপাতাল, স্কুল, পুলিশ সব জায়গায় বাজেট কাটা। কিন্তু এখানে একটা মিথ্যা আশ্বাস ছিল, খরচ কমেনি বরং বেড়েছে। কারণ যখন সরকার খরচ কমায় তখন অর্থনীতি ধীর হয়ে যায়, আর যখন অর্থনীতি ধীর হয়ে যায় তখন ট্যাক্স কমে আসে, ফল ঋণ আরো বেড়ে যায়। এবং সেই সময়ের আশেপাশে ব্রিটেনের মধ্যে ইমিগ্রেশন দিন দিন বাড়তে থাকে। অর্থনৈতিক ধীরগতি এবং ইমিগ্রেশনের সংখ্যা বাড়তে থাকায় অনেক মানুষ মনে করতে শুরু করে যে ইমিগ্রেন্টদের কারণে এসব হচ্ছে, এবং তারা চায় যে বাইরে থেকে মানুষ আনা বন্ধ করা হোক। এবং রাজনীতিবিদরাও তা বুঝতে পারে, এবং নির্বাচনের মধ্যে জয়লাভ করার জন্য তারা নির্বাচনের মধ্যে ইমিগ্রেশনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করতে থাকে, যা মানুষকে আরো ক্ষুব্ধ করে তোলে ইমিগ্রেন্টদের প্রতি। এবং ব্রিটেনের নাগরিকরা ধীরে ধীরে সম্পূর্ণ ইমিগ্রেশনের বিরুদ্ধে হয়ে যায়, এবং তখন অনেক মানুষ ইমিগ্রেশনের অন্যতম কারণ হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নকে দায় দিতে থাকে। ফলে ব্রিটেনের মানুষরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যেতে চায়, এবং রাজনীতিবিদরা তাই হলো। 2016 সালে হলো ব্রেক্সিট। মানুষ ভেবেছিল ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার পর তারা নিজেদের অর্থনীতি নিজেরাই গুছিয়ে নিতে পারবে। কিছু অঞ্চলের মধ্যে সামান্য উন্নতি হলো, কিন্তু মূল সমস্যা একই রইল। আপনি এখন বলতে পারেন, তাহলে সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হলো ব্রিটেন সংকটের চক্রে আটকে গিয়েছে। 2008 সালের অর্থনৈতিক সংকট, তারপর 2016 সালে ব্রেক্সিট, তারপর 2020 সালে কোভিড। 2020 সালে সরকার দিল লকডাউন, ব্যবসা হয়ে গেল বন্ধ, কিন্তু মানুষের টাকা দিতে হবে তো। আবার হাজার হাজার কোটি পাউন্ড ঋণও রয়েছে। তারপর 2022-এ রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেরে তেল ও গ্যাসের দাম বেড়ে গেল, মুদ্রাস্ফীতি 11% ছাড়িয়ে গেল, মানুষের বেতন বাড়েনি কিন্তু দাম বেড়েছে ঠিকই। বাস্তবে 2008 থেকে 2016 সাল পর্যন্ত প্রায় 18 বছর ধরে ব্রিটেনের সরকার আয় প্রায় একই রয়ে গেছে, কিন্তু তাদের ব্যয় দিন দিন বেড়ে যাচ্ছে। মানে তারা ধনী হচ্ছে না, গরিব হচ্ছে। তবে এইসব বাদ দিয়ে 2026 সালের বাস্তবতায় আসি। গত জুন মাসে প্রায় কয়েক সপ্তাহ আগে ব্রিটেনের পরিসংখ্যানে দেখা যায় যে ব্রিটেনের জাতীয় ঋণ প্রায় 2.9 ট্রিলিয়ন পাউন্ড।
মানে প্রায় 3 ট্রিলিয়ন পাউন্ড তাদের ঋণ রয়েছে, এবং যেটা তাদের অর্থনীতির 94%। এই ঋণের সুদ দিতে গিয়ে শুধু জুন মাসে 11 বিলিয়ন পাউন্ড খরচ হয়েছে, 11 বিলিয়ন পাউন্ড। কিন্তু সবচেয়ে ভয়াবহ তথ্য হলো দেশের নিজস্ব পেনশন ফান্ডগুলো যারা এক সময় সরকারকে ঋণ দিত তারা তা বিক্রি করে দিচ্ছে। 2021 থেকে প্রায় 40% কমিয়ে ফেলেছে মানুষ, মানে নিজের মানুষই আর বিশ্বাস করছে না। এবং এখানেই লুকিয়ে আছে আসল বিপদটা। ব্রিটেন এখন বেশিরভাগ ঋণ নিচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে, আর বিদেশিরা যখন দেখবে যে দেশের অর্থনীতি দুর্বল তখন তারা সুদ বাড়িয়ে দিবে, আর সুদ বেশি হয়ে গেলে ঋণও বেশি হয়ে যায়, এবং এটা একটা অন্ধ চক্র। আমরা একে বলবো বিশ্বাস সংকট, কারণ একবার বিশ্বাস চলে গেলে আর ফিরে পাওয়া যায় না, অথবা ফিরে পাওয়া গেলেও অনেক কঠিন। আপনাদের কি 2022 সালে মিনি বাজেটের কথা মনে আছে? নতুন সরকার ট্যাক্স কমানোর ঘোষণা দিল, কিন্তু বলল না কোথা থেকে খরচ কমাবে। ফল এক রাতে বিনিয়োগকারীরা পালিয়ে গেল, পাউন্ডের দাম আরো কমে গেল, এবং ব্যাংক অফ ইংল্যান্ড জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করলো। এটাই বিশ্বাস সংকট। একটা ভুল সিদ্ধান্ত সব শেষ করে দিতে পারে। এবং কয়েকদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী পিয়ার স্টারমার তার এই অর্থনৈতিক ব্যর্থতাগুলোর কারণে পদত্যাগ করেন। Every decision I've taken has been about putting the country I love first. That is why I will resign as leader of the Labour Party. I have spoken to His Majesty the King this morning to inform him of my decision. এবং পরবর্তীতে জুলাইয়ের 20 তারিখে অ্যান্ডি বারহাম নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে এখানে বলে রাখা ভালো যে গত 10 বছর ব্রিটেনের প্রধানমন্ত্রী 7 বার বদলানো হয়েছে, এবং অ্যান্ডি বারহাম যে অর্থনীতি ঠিক করতে পারবে তা নিয়ে কোনো গ্যারান্টি নেই। তবে আমরা সকলে আশা করব যাতে তিনি ভালো কিছু করতে পারেন। এই শুভের পর প্রশ্ন হলো, বাংলাদেশ এ থেকে কি শিখতে পারে? প্রথম শিক্ষা, ঋণ নিজে থেকে খারাপ কিছু নয়, তবে ঋণ পরিশোধ করতে না পারলে সেটা হলো একটি খারাপ বিষয়। বাংলাদেশের ঋণ কিন্তু $113 বিলিয়ন। দ্বিতীয়, দেশের মধ্যে ম্যানুফ্যাকচারিং ব্যবস্থা রাখতে হবে, কারণ সেবা খাত দেশকে শক্তিশালী ভিত্তি দেয় না। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের বিশ্বাস বজায় রাখতে হবে। বিনিয়োগকারীরা যদি বিশ্বাস খুঁজে না পায় তাহলে তারা বিনিয়োগ করবে না। তবে আমরা সকলে আশা করব বাংলাদেশ যাতে ব্রিটেনের মতো এরকম ঋণের ফাঁদে না পড়ে। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর ইতিহাস এবং ভূ রাজনীতির সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।